আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাঠ করছি ভায়োলেন্ট লাভ, লেখনীতে মরিয়ম আক্তার জুথি, পর্ব সংখ্যা 7। তুই কোলে না উঠলে কি তোকে জোর করে উঠাতে পারতো? আমাকে মারবেন না, সত্যি বলছি। আর কোনোদিন রাদীফ ভাইয়ের কোলে উঠবো না, করবো না, যাবো না, খেলবো না। এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথাটা ঝালাপালা হয়ে গেছে। কিন্তু আজ আর আমি তোর এই কথাই ভুলছি না। আজ তোকে এমন শাস্তি দিব যা তোর মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আগুন চোখে কথাগুলো বলল। জুথি আরিশের কথা শুনে জোরে জোরে কান্না করে বলল, আপনি, আমার ভীষণ ভয় লাগছে আপনাকে। প্লিজ এখান থেকে আমাকে যেতে দিন। আরিশ জুথির কান্নায় পাত্তা দিল না। নিজের মতন করে খাটের পাশে রাখা ছোট টেবিলে ড্রয়ার খুলে দাঁড়ালো। কিছু একটার মতো বের করে ডান হাতে নিয়ে বাম হাতের আঙুলের ওপর এপিট ওপিট করে বাঁকা হাসলো। আর চোখে জুথির দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে ওর একদম কাছে চলে যায়। এটা দেখে জুথি ভয় পেয়ে আরও দুপা পিছিয়ে বলল, আমি কিন্তু সবাইকে ডাকবো, জোরে জোরে চিৎকার করবো, বলে দিলাম। ও আচ্ছা তাই? তো ডাক না, দেখি কে আজকে তোকে আমার হাত থেকে বাঁচায়। আমি ওনার সাথে কথা বললে আপনি সবসময় এমন করেন কেন? আয়ন ভাইয়াও তো আমার ভাই হয়, রাদীপ ভাইয়ের মতো। কই আয়ন ভাইয়ের সাথে খেললে, কথা বললে তো আপনি এমন করেন না। নাক টেনে আরিশ সব কথা শুনলো, তবে ওর কানে একটা কথাই বাজলো বারবার, ওনার সাথে শব্দটা। তাই তেড়ে গিয়ে পরপর দুটো থাপ্পড় দিয়ে বলল, খুব শখ রাদীপের মতো ছেঁচড়াকে উনি বানানোর, তাই না? তোকে তোকে কে তো আমি। আরিশ বড় বড় নিঃশ্বাস ফেলে আবার বলল, এই বালে তোকে কোলে নিয়েছিল, তাই না? তোর কোমর, তোর পেট ওর নরম হাতের স্পর্শ করেছিল, তাই না? ঠিক আছে, তোর যেই যেই জায়গায় স্পর্শ করেছে সেই সব জায়গায় আমি ছিন্ন ভিন্ন করে দেব। আরিশের কথাটা বুঝতে দেরি, কিন্তু জুথির পেটের কাছের জামাটা ছিঁড়ে হাতের ধারালো ব্লেড দিয়ে পোজ দিতে দেরি হলো না। পেট থেকে ঝরঝর করে রক্তের পাশাপাশি ব্যথা অনুভূত করতে জুথি চিৎকার করে ওঠে, মা, বড় আম্মু, বড় আব্বুকে ডাকছে। ছোট হাত দিয়ে পেটের কাটার জায়গা চেপে ধরে অনবরত জোরে জোরে কান্না করছে। জুথির চিৎকার শুনে রাদীপদের পাশাপাশি বাড়ির প্রত্যেকটি মানুষ আরিশের বদ্ধ দরজার সামনে জড়ো হয়। ভেতর থেকে জুথির কান্না ও চিৎকার শুনে সানজিদা খান বলেন, আরিশ দরজা খুলো, মুখে বের করো। চিৎকার করে কান্না করছে আরিশ, তুমি একদম ওর গায়ে হাত দিবে না। ওনার পাশাপাশি সাফওয়ানও ডাকাডাকি শুরু করলেন, কিন্তু আরিশ দরজা খুলল না। জুথির পেটে পোজ দিয়ে শান্তি হয়নি ওর। পরপর দুটো পোজ বসায় জুথির পেটে। জুথি আবারও চিৎকার শুনে আরিশ ড্রয়ার থেকে টেপ বের করে ওর মুখে লাগিয়ে দেয়, সাথে জুথির চুলের মুঠি থেকে শক্ত করে ধরে শাসিয়ে বলল, এখন তো শুধুমাত্র পেট কাটলাম, তোকে তো এখনো আগুনে পোড়াবো। পেটের জ্বালা জায়গাগুলোতে তীব্র ব্যথা ও সেই স্থান থেকে রক্ত ঝরে জুথির হাত, জামা সহ সমস্ত পেট রক্তে লাল হয়ে গেছে। ওর মুখটা টেপ থাকায় কোনো কথা বলতে না পারায় শব্দ করে আরিশকে বোঝানোর চেষ্টা করে সে যেন তার সাথে এমনটা না করে, কিন্তু আরিশ শুনছে না। উন্মাদের মতো লোহা মেজ দিয়ে গরম করে জুথির হাতের তালুতে চেপে ধরে। জুথি ব্যথায় চিৎকার পর্যন্ত করতে পারছে না, চোখ দুটো দিয়ে শুধু অনবরত পানি পড়ছে। জুথির অসহায় ছোট চোখ দুটো আরিশের দিকে তাকিয়ে আছে। একসময় মুখে টেপ লাগানো থাকায় পাশাপাশি অতিরিক্ত কান্নার জন্য নাকে সর্দি আটকে যায়, যে কারণে শ্বাস নিতে না পারায় হাতের ব্যালেন্স ছেড়ে দিয়ে সেন্সলেস হয়ে মেঝেতে পড়ে নিলে আরিশ তার মোয়ের রক্তাক্ত শরীরটাকে বুকের সাথে আঁকড়ে ধরে। ওর দিকে তাকিয়ে দেখে তার বাচ্চা বউটার রক্তে পুরো শরীর মাখো মাখো হয়ে গেছে। ওর রাগ কিছুটা কমে আসে।
চোখ দুটো স্থির হয় যখন দেখে তার মনের কান্নারত চুপসে যাওয়া মুখখানা। আরিশ জুথির মুখ থেকে কস্টেপটা খুলে দেয়। ওভাবে কিছুক্ষণ তাকায় আদলের দিকে। তখন নিবে যা রাগটা যেন আবারও মাথায় টনক নেড়ে ওঠে। প্রতিবার তার অবুঝ বউটাকে মার খেতে হয়, আজ রক্তাক্ত হলো ওর জন্যই। এর মাসুল ওকে নিতেই হবে। ওর ফোঁস করার মধ্যে দরজা ধাক্কানোর শব্দ আরও তীব্র হয়। বাহির থেকে সবার আহাজারি শোনা যায়, আরিশ মেয়েটাকে মারিস না। একসময় আরিশ তীব্র রাগ নিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে আরিশকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। হাতে রক্ত লেগে আছে, চুলগুলো অগোছালো, চোখ দুটো লাল। এটা দেখে জুথির আম্মু, আরিশের আম্মু, রাদীপের আম্মু সবাই রুমের মধ্যে ঢুকে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সানজিদা খান জুথির বেহাল অবস্থা দেখে তেড়ে গিয়ে আরিশকে পরপর দুটো থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে আরিশের ভাবান্তর হলো না। ক্রোধ নিয়ে তখনও রাদীপের দিকে তাকিয়ে আছে। সাফওয়ান খান ওই রুমে আর দাঁড়ালেন না। জুথিকে কোলে নিয়ে হসপিটালাইজড এর উদ্দেশ্যে হসপিটালে গেলেন। ওনার সাথে আয়ানও গেল, সাথে রাদীপও গেল। ওরা যাওয়াতে জুথির আম্মু চোখের পানিটা মুছে আরিশের রুম থেকে বেরিয়ে যায়। সবার চোখে পানি, শুধু পানি নেই আরিশের চোখে। ও তখনও নিচের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে আছে। তখন সানজিদা খান চেঁচিয়ে বললেন, তুমি কি জানো আর ওইটুকু মেয়েকে আঘাত করতে কিভাবে পারলে তুমি? তুমি আর কি করবে আরিশ? তুমি কি এখন মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় করতে চাও? কেন এমনটা করেছো? তোমার অতিরিক্ত জেদের কারণে আমরা বাচ্চা মেয়েটাকে তোমার মতো 20 বছরের দামড়ার সাথে বিয়ে দিয়েছি, শুধু মেয়েটার প্রতি তোমার অত্যাচারের জন্য। কিন্তু এতেও তোমার অত্যাচার কমেনি, বরঞ্চ বেড়েছে। আর আজ তুমি তার সব কিছুর লিমিট ছাড়িয়ে গেছো। আমার তো ভয় হচ্ছে মেয়েটাকে আদৌ বাঁচবে কিনা। আর আজ যদি ওর কিছু হয়ে যায় না আরিশ, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আরিশ চুপ করে মায়ের কথা শুনলো, কারণ সে তার গুরুজনদের ভীষণ সম্মান করে। তাই ওভাবে নিচের দিকে তাকিয়ে বলল, ও আমার বউ হয়ে কেন পরপুরুষের কোলে উঠবে? কেন পরপুরুষের দিকে তাকাবে? ও কেন রাদীপের সাথে খেলবে? ও শুধু আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে, আমার সাথে ঘুমাবে। আর যদি ও সেটা না করে, পরপুরুষের সাথে হেসে কথা বলে, তো এর চেয়ে খারাপ অবস্থা হবে ওর। ওকে এই পৃথিবীতে বাঁচতে হলে সম্পূর্ণ শারীরিক এবং মানসিকভাবে আমার হয়ে বাঁচতে হবে। আর নয়তো ওকে মারবো, আমি নিজেও মরবো। আর আমাদের মাঝে যদি থার্ড পারসন ঢোকার চেষ্টা করে, তো তাকে সবার আগে পৃথিবী থেকে বিলুপ্ত করব বলে সানজিদা খানকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সানজিদা খান ছেলের এমন বেপরোয়া কথায় কিছুটা অসন্তুষ্ট হন, সাথে ছেলের চলে যাওয়া দেখে কিছুটা ভয়ও পান। এখন আবার কি নতুন কাণ্ড ঘটায়। ঘড়ির কাঁটা টিকটিক করে পার হয়ে গেছে ঘণ্টাখানেক সময়। ততক্ষণে হসপিটাল থেকে ফোন আসে, জুথির জ্ঞান ফিরেছে। এখন সে খানিকটা সুস্থ, বিকেলের দিকে নাকি বাড়ি নিয়ে আসতে পারবে। জ্ঞান ফিরেছে শুনে আরিশ আর দাঁড়ায়নি, তার মৌকে আনতে চলে গেছে হসপিটালে। আরিশকে হসপিটালে জুথির কেবিনের দিকে যেতে দেখে সাফওয়ান খান আরিশের সামনে গিয়ে কঠিন কণ্ঠে বললেন, তুমি এখানে কেন এসেছো? তোমাকে কি আমরা আসতে বলেছি? আমার বউ আমি নিতে এসেছি। এখানে আমাকে কে আসতে বলবে? ওকে নেওয়ার হলে আমরা নিব, তুমি চলে যাও। আরিশ ওর বাবার কথা তেমন পাত্তা না দিয়ে কেবিনের দিকে হাঁটা দিল। তখন ওর সামনে রাদীপ এসে বাধা দিয়ে বলল, তুই এর কাছে যেতে পারবি না। আর না আমরা তোকে যেতে দেব? তোর মতো শালার বস্তা আমার মৌয়ের কাছে যেতে আটকাবে? গম্ভীর কণ্ঠে, দেখ আরিশ, এখানে সিন ক্রিয়েট করিস না। তুই আমার সামনে থেকে সর, আর নয়তো আমি ভুলে যাব তুই এটা হসপিটাল। কি করবি তুই? রাদীপের কথাটা বলতে দেরি, কিন্তু আরিশের রাদীপের গায়ে হাত তুলতে দেরি হলো না। একসময় দুই ভাইয়ের মারাত্মক হাতাহাতি শুরু হয়ে যায়। রাদীপের ঠোঁট কেটে রক্ত ঝরছে, আর আরিশের নাক ফেটে। ওদের দুজনকে থামানোর জন্য সাফওয়ান খান পেরে উঠছিলেন না। প্রায় হসপিটালের সব মানুষ জড়ো হয়ে যায় এক জায়গায়। ওখানে মানুষরা দুজনকে দুদিক থেকে টেনে নিয়ে যায়। তখন আরিশ রাদীপের দিকে তাকিয়ে রাগে ফুলছিল। সাফওয়ান খান রাগে গজগজ করতে করতে আরিশের গালে থাপড় লাগায় সজোরে। আরিশের দিকে তাকিয়ে ফোঁস করতে করতে বললেন, আর কি করতে চাও তুমি? এত কিছু করে তোমার শান্তি হচ্ছে না?
আরিশকে আরও কঠিন কিছু কথা শুনিয়ে রাদীপের দিকে তাকিয়ে বললেন, মানুষ একদিন হলেও তো বড় হয়, আর আরিশ তো তোমার 3 মাসের বড়। বড় আব্বু, আমি জানতাম তুমি একজন বুঝদার ছেলে, আমার ছেলের মতো বেপরা পাগল না। আর সেই তুমি হসপিটালে বসে আমাদের আর মান সম্মান কিছু রাখলে না তোমরা। ওনার কথা বলার মধ্যে আরিশ লোকগুলো থেকে নিজেকে ছাড়িয়ে জুথির কেবিনে গিয়ে ওর সামনে দাঁড়ায়। দেখে ওর হাতে ব্যান্ডেজ করা, অন্য হাতে স্যালাইন লাগানো। আরিশ জুথির হাতে স্যালাইন পাইপ খুলতে খুলতে দাঁত কিরমির করে বলল, এসব বালছাল পরে তোকে এখানে থাকতে হবে না, চল তুই আমার সাথে, এখান থেকে এক্ষুনি তুই আমার সাথে চলে যাবি। বলে জুথিকে পাজা কোলে তুলে হনহন করে হাঁটা শুরু করে। সাফওয়ান খান, রাদীপ, আয়ান সবাই দেখল আরিশের সাইকোগিরি, তবে কেউ কিছু বলল না, কারণ তিনি চান না এই মুহূর্তে হসপিটালে বাড়তি ঝামেলা করতে। তবে সফল খান দমে যাননি, মনে মনে কিছু ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওনার কাজ আছে বলে ওদের বাসায় চলে যেতে বলে। সন্ধ্যাবেলা চারপাশ শুনশান নিরিবিলি। আজ খান বাড়িতে কারো মুখে কোনো কথা নেই, থাকবে কি করে? বাড়ির বড় ছেলে যে কাণ্ড আজকে ঘটিয়েছে তাতে কারো মুখ থেকে কথা বের হচ্ছে না। তখন আরিশ ওভাবে জুথিকে নিয়ে আসার পরে ওর রুমে নিয়ে এসেছিল, রুমে এসে কাউকে আর ঢুকতে দেয়নি। আর এক কথা, যখন তার বউ রাদীপের সাথে খেলে তখন বাড়ির সবাই কোথায় থাকে? তখন যদি সবাই তার বউকে রাদীপের কাছে যেতে না দিত, খেলতে না দিত, তাহলে কি সে তার বউকে এমনভাবে আঘাত করত? কখনোই করতো না। সে তো তার বউকে মারাত্মক ভালোবাসে, তাহলে সে তার বউকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না। আর রাদীপ, তাহলে তো প্রশ্নই আসে না। তার বুকের বাঁ পাশটা আজ ভীষণ কষ্ট হচ্ছে। অসহায় চোখ দুটো নিয়ে তার মৌয়ের ফ্যাকাশে আদলের দিকে তাকায়, তাকিয়ে ওর চোখ দুটো পানিতে ভরে যায়। আজ তার ভীষণ মনে হচ্ছে তার মৌয়ের সমস্ত শরীরে চুমু দিয়ে বলতে, ভীষণ ভুল হয়ে গেছে মৌ, ভীষণ ভুল হয়ে গেছে, কিন্তু আফসোস, যা করে ফেলেছে সেটা তো এখন আর ঠিক করতে পারবে না। আর সেসব ভাবার মধ্যে নিজ থেকে চেঁচামেচির আওয়াজ আসে ওর কানে। সাফওয়ান খান গলা ছেড়ে ডাকছেন ওকে, আর কিছুটা বিরক্ত লাগে, তবুও রুম থেকে বের হয়ে নিচে নামার জন্য। ধন্যবাদ সকলকে। আমি নতুন ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে পাশে থাকবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।